আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, এবং সেক্ষেত্রে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের আজকের ক্লাসে একটি নতুন শিখন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে মহাকর্ষ বল। তো এই শিখন অভিজ্ঞতার আমাদের মার্কিংটা হচ্ছে 1.5, 1.5 নং শিখন অভিজ্ঞতা মহাকর্ষ বল। এই নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা একটু গুরুত্বের সাথে খেয়াল করবে, নোট খাতাটা নিয়ে বসবে। আর অবশ্যই যদি তুমি ইউটিউব থেকে দেখো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ভার্চুয়াল স্কুলের যে ফেসবুক পেজ এটিকে ফলো করে রেখো। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের যে ফেসবুক গ্রুপ লিঙ্ক আছে সেখানে সংযুক্ত হয়ে যেতে পারো, তাহলে বিভিন্ন বিষয়ে আপডেট সহজেই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেসনটি। তো মহাকর্ষ বল জিনিসটা কি সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো, তুমি একটা সহজ উদাহরণ দেই। এই যে আমরা সবাই জানি যে আমাদের যে পৃথিবী, এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। আবার আমাদের পৃথিবীকে কেন্দ্র করে কে প্রদক্ষিণ করছে? আমাদের পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে চাঁদ। তাহলে আমাদের সূর্য, আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই, যে মনে করো এটা যদি আমাদের সূর্য হয় এবং সূর্যকে কেন্দ্র করে কে, ধরো পৃথিবী প্রদক্ষিণ করছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী বা আর্থ, আর এটা হচ্ছে সান বা সূর্য। আর এখানে আবার দেখো আমাদের এই যে পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে মন বা চাঁদ। তাহলে কেন প্রদক্ষিণ করছে, কারণটা কি? তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী যে প্রদক্ষিণ করছে, তো নিশ্চয়ই এই সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা কি আছে? আকর্ষণ বল আছে। আবার আমাদের মনে করো এটা হচ্ছে পৃথিবী বা আর্থ, সেই পৃথিবীকে কেন্দ্র করে যে আমাদের চাঁদ প্রদক্ষিণ করছে, তাহলে নিশ্চয়ই আমাদের এই আর্থ এবং মুন, এদের মধ্যেও নিশ্চয়ই একটি বল কাজ করছে। তো এরকম মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু, এমনকি যে কোনো দুটি বস্তুকণা, তাদের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাদেরকে আমরা বলছি মহাকর্ষ। ফর এক্সাম্পল, আমি যদি একটি বস্তুকে মনে করো এই বস্তুটার আমি নাম দিলাম M1, আর এখান থেকে ঠিক একটা নির্দিষ্ট মনে করো ডি দূরত্বে আর একটি বস্তু আছে, সেই বস্তুটার নাম মনে করো আমি দিলাম M2। তাহলে এই দুইটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, মনে করো এই বস্তুটার কেন্দ্র হচ্ছে এটা আর এই বস্তুর কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে তারা কি এই কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর যে বলে, মনে করো F বলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। ঠিক আছে, এই আকর্ষণ বলের নামই হলো মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষর ইংরেজি নাম হচ্ছে গ্র্যাভিটি। ঠিক আছে, মহাকর্ষর ইংরেজি নাম হলো গ্র্যাভিটি। আমি একটু লিখে দিই, GRAVITY, সবাই মনে রেখো। আর গ্র্যাভিটি থেকে মহাকর্ষজনিত যে বল তার নাম হচ্ছে গ্র্যাভিটেশন। ঠিক আছে, GRAVITATION। তোমরা অবশ্যই ইংরেজি যে প্রতিশব্দগুলো আছে, অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইতে যে কোনো বাংলা লেখার বিপরীতে যে ইংরেজি প্রতিশব্দ আছে সেটা মুখস্থ করে ফেলবে। আদারওয়াইজ তুমি কিন্তু পরবর্তীতে যখন উচ্চতর ক্লাসে যাবে, উচ্চতর বিষয় অধ্যয়ন করবে, তখন কিন্তু ওখানে কিন্তু বইগুলো সব ইংরেজিতে লেখা। তো এই প্রতিশব্দগুলো যদি তোমার জানা না থাকে তাহলে কিন্তু সেখানে তোমাকে বিপদে পড়তে হবে। তাই অবশ্যই প্রত্যেকটা বাংলার যেখানে বিজ্ঞান বইতে ইংরেজি যে প্রতিশব্দগুলো আছে সেই প্রতিশব্দগুলো তোমাকে জানতে হবে। তাহলে চলো দেখি আমাদের এখানে কি লেখা আছে। আমি তো তোমাদেরকে একটু আগেই বলেছি যে আমাদের মহাকর্ষ বল, ঠিক আছে, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এটার নাম হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, ট্যাবলেটে লিখতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, হ্যাঁ, সাধারণত। তো যাই হোক, তোমরা একটু বুঝে নিও। তাহলে মহাকর্ষ বল, এখন দেখি এ সম্পর্কে আমাদের বইতে কি লেখা আছে। বলছে, নিউটনের গতি সূত্রগুলো থেকে আমরা বল সম্পর্কে একটি ধারণা পেয়েছি। আমরা 4 রকমের মৌলিক বল নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেগুলির কোনটির সঙ্গে এখনও পরিচিত হয়নি। নিউটন তার মহাকর্ষ সূত্র দিয়ে প্রথম গাণিতিকভাবে আমাদেরকে এই 4টি মৌলিক বলের একটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। মনে আছে তো নিশ্চয়ই, তোমরা আগের ক্লাসে পড়েছো যে 4টি মৌলিক বল হচ্ছে কি কি। 4টি মৌলিক বলের প্রথমটি ছিল মহাকর্ষ বল। ঠিক আছে, তারপরে ছিল কি? তারপরে ছিল স্থির বিদ্যুৎ আকর্ষণ বল। দুঃখিত, আমার একটু ভুল হচ্ছে, প্রথমটা হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় বল, এরপরে যে বলটা ছিল সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এবং সর্বশেষে ছিল সবল নিউক্লিয় বল। তো প্রথম যেটি, সূত্রের সাহায্যে নিউটন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে মহাকর্ষ বল কিভাবে কাজ করে। তো এবারে একটি নির্দিষ্ট বলের উদাহরণ হিসেবে আমরা এই মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব। তো এরপরে আমাদের কি আছে? 1.5.1
তথ্য থেকে সূত্র, আমরা এটা পড়বো এখন। দেখো, পৃথিবীর অনুসন্ধিৎসু মানুষেরা অনেক আগে থেকেই রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থেকেছে, গ্রহ নক্ষত্রের গতি বোঝার চেষ্টা করেছে। যারা বুদ্ধিমান তারা এই পর্যবেক্ষণ থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধির মাঝে মিল খুঁজে পেয়েছে। অনেকে ঋতু পরিবর্তন কিংবা বিভিন্ন প্রাকৃতিক ঘটনা সম্ভাব্য সময়ের সঙ্গে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের সম্পর্ক আবিষ্কার করেছে। ধীরে ধীরে পর্যবেক্ষণ হয়ে উঠেছে বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যবেক্ষণ মানে বিশেষভাবে বা নিবিড়ভাবে নিরীক্ষণ করা, হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুকে ভালো করে খুঁটিয়ে মানে খুঁটিনাটিটা দেখা, তার নামই হলো পর্যবেক্ষণ। তো পর্যবেক্ষণই হচ্ছে, পর্যবেক্ষণ থেকে আমাদের মনে কি হয়, প্রশ্নের উদ্রেক হয়। আমরা একটা জিনিসকে খুব গুরুত্বের সাথে দেখি, তারপরে আমাদের মনে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই তখন অজানা জিনিসগুলো সামনে উঠে আসে, আর এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে বিজ্ঞান। তো তবে বিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা যথেষ্ট নয়। কাজে লাগাতে চাইলে কিংবা গাণিতিক সূত্রায়ন খুঁজে বের করার জন্য প্রয়োজন সুবিন্যস্ত এবং পূর্ণাঙ্গ তথ্য। যেমন দেখো, একটা কথা বলি, পাখি তো দেখতে সুন্দর, তো আমরা সবাই কিন্তু পাখি দেখতে খুবই পছন্দ করি, হ্যাঁ। আমরা নতুন কোথাও জায়গায় যাই, সেখানে পাখি দেখে খুব আবেগতাড়িত হয়ে যাই, উহ কি সুন্দর একটি পাখি। কিন্তু সবাই কি একইভাবে দেখে? তোমরা জেনে অবাক হবে যে আমাদের ভারতবর্ষে একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছেন সালিম আলী। তিনি ভারতের দ্য বার্ডম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন, বা ভারতের পক্ষীবিদ নামে পরিচিত ছিলেন। তিনিও কিন্তু পাখি দেখেছেন, আর আমরাও পাখি দেখেছি, কিন্তু আমাদেরকে কিন্তু কেউ চেনে না। কিন্তু সালিম আলী শুধু পাখি দেখেননি, তিনি কিন্তু সেগুলো নিয়ে জ্ঞানগর্ভ রচনাও করেছেন। তাহলে তিনি কিন্তু পর্যবেক্ষণ করেছেন, এবং তিনি একজন পক্ষী বিশারদ বা পাখি বিজ্ঞানী হয়ে উঠতে পেরেছিলেন। ঠিক আছে, সম্ভবত এটাকে অর্নিথোলজিস্ট বা এরকম কিছু একটা বলা হয়, আমার ভুল হতে পারে। তো চলো এরপরে চলে আসি যে আমাদের পর্যবেক্ষণলব্ধ বিজ্ঞান কিভাবে কাজ করেছে। তার আগে আমরা একটু দেখে নেই, আমাদের প্রথমে যে ব্যক্তির নাম দেখা যাচ্ছে 1473 থেকে 1543 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, এবং তার নাম হচ্ছে নিকোলাস কোপার্নিকাস। এরপরে 1546 সালে 1601 সাল পর্যন্ত তার ছাত্র কে এসে টাইকো ব্রাহে, তিনি কিন্তু কোপার্নিকাসের ছাত্র ছিলেন, শিষ্য ছিলেন। আর 1571 থেকে 1630 সাল পর্যন্ত জোহান্নেস কেপলার, হ্যাঁ। তো এনারা কিন্তু একজন আরেকজনের কাজকে এগিয়ে নিয়েছিলেন, তো তারা তাদের প্রত্যেকের কাজকে এগিয়ে নিয়েছেন। আর কেপলার, তোমার জোহান্নেস কেপলার 1571 থেকে 1630, আর 1564 সালে যিনি আসেন তার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলাই। আমরা এই ভদ্রলোকের নাম নিশ্চয়ই সবাই জানি, তাই না? উপরের এই নামগুলো একটু কম পরিচিত হলো, গ্যালিলিওর নাম শোনেনি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, কারণ তিনি কিন্তু বলেছিলেন যে আসলে সূর্য স্থির এবং অন্যান্য গ্রহ এবং উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, এবং এর জন্য কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আচ্ছা, এরপরে সেটা অনেক আরেক গল্প, সেটাই পরে আসবো। আর যে বছর, মজার বিষয় হচ্ছে 1642 সালে গ্যালিলিও গ্যালিলাই তিনি মারা গিয়েছিলেন, এবং ওই বছরেই, এখানে কি কোনো একটু তারিখগত ভুল আছে কি না, আই হ্যাভ নো আইডিয়া, কারণ আমরা জানি যে যে বছর গ্যালিলিও গ্যালিলাই মারা গিয়েছিলেন সেই বছর আইজ্যাক নিউটনের আবির্ভাব ঘটেছিল, কিন্তু এখানে তারিখটা একটু ভিন্ন কথা বলছে। যাই হোক, এই বিষয়ে আমি তোমাদেরকে পরে বলতে পারবো, আমার এই মুহূর্তে এটা নিয়ে ধারণা নেই। তো গ্যালিলিও গ্যালিলাই, তারপরেই যিনি এসেছিলেন তিনি হলেন আইজ্যাক নিউটন, এবং এই নিউটনই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য সমধিক পরিচিত। তো এখানে দেখি, টাইকো ব্রাহে ছিলেন ডেনিস একজন জ্যোতির্বিজ্ঞানী। তথ্যের জন্য তিনি রাতের পর রাত আকাশ পর্যবেক্ষণ করে বিভিন্ন সময়ে একটি খাতায় গ্রহের অবস্থান লিখে রেখেছিলেন। নিকোলাস কোপার্নিকাস ততদিনে সূর্যকেন্দ্রিক সৌরজগতের কথা বলেছেন। টাইকো ব্রাহে সেটি অন্য গ্রহের জন্য সত্যি হিসেবে মেনে নিলেও পৃথিবীর জন্য প্রযোজ্য সেটি তিনি বিশ্বাস করতেন না। অর্থাৎ টাইকো ব্রাহে মনে করতেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহ মানে ঘুরে বেড়ায়। কিন্তু কোপার্নিকাস কিন্তু প্রথমেই বলেছিলেন যে না, সূর্যই হচ্ছে সৌরজগতের কেন্দ্রে, এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ এবং তাদের উপগ্রহরা সূর্যকে কেন্দ্র করে ঘোরে। তো যা হোক, টাইকো ব্রাহে বিপুল পরিমাণ নিখুঁত তথ্য সংগ্রহ করেছিলেন, কিন্তু সেগুলো তিনি বিশ্লেষণ করার সুযোগ পাননি। তার মৃত্যুর পরে এই খাতা চলে আসে তার সহকারী জ্যোতির্বিজ্ঞানী জোহান্নেস কেপলারের কাছে। এই যে আমি একটু আগেই বলেছিলাম, তারা সবাই সবার সাথে কিন্তু সম্পর্কিত ছিল, ঠিক আছে। তো কেপলার এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করেন, এবং সঠিক সূর্যকেন্দ্রিক হিসেবে
সব কয়টি গ্রহের গতির জন্য 3টি গাণিতিক সূত্র নির্ণয় করেন। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু কেপলারের সূত্র বলে চিনি। তোমরা আর একটু বড় হলে, উচ্চতর পর্যায়ে উঠলে, হ্যাঁ মানে উচ্চ মাধ্যমিকে, দ্যাট মিন্স কলেজ লেভেলে উঠলে তোমরা কেপলারের সূত্র জানতে পারবে। সেখানে তোমরা দেখতে পারবে যে একটি গ্রহ যখন একটি নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, তখন তাদের মধ্যে কিভাবে দূরত্বের সূত্র, সময়ের সূত্র, পর্যায়কালের সূত্র কাজ করে তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। আমি শুধু একটু ধারণা দিয়ে রাখলাম। তারপরে দেখো ওখানে 3টা সূত্র তোমরা পাবে। তো যাই হোক, আরেকটু বড় হও। তো এভাবেই পর্যবেক্ষণ ও গাণিতিক সূত্রায়নের মাধ্যমে আকাশের গ্রহ নক্ষত্র যে সুনির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক নিয়মের অধীন, এই সত্য মানুষ জেনে যায়। কারণ একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই বিজ্ঞানীদের যাদের কথাই 4-5 জন বিজ্ঞানীর কথা আমরা দেখলাম, ছবি দেখলাম, তারা যখন ছিলেন তখন কিন্তু পৃথিবীতে চার্চের প্রভাব মারাত্মক। ঠিক আছে, অর্থাৎ খ্রিস্টীয় সমাজ ব্যবস্থায় চার্চ ছিল মূল কেন্দ্রবিন্দু। তাদের হাতে বিপুল ক্ষমতা ছিল। তারা যেটা বলবে সেটাই নিয়ম, তারা যেটা বলবে সেটাই ছিল তখনকার সময় আইন। এবং তাদের বিপরীতে যদি কেউ কথা বলতো তাহলে নিশ্চিত তাদেরকে অনেক কঠিন পরিণতি, কখনো কখনো মৃত্যুদণ্ডও কিন্তু কি মেনে নিতে হতো। তো তাদের বিপরীতে বা স্রোতের বিপরীতে যে কথা বলাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। অনেক বিজ্ঞানী চাইলেও কিন্তু তাদের মনোভাব প্রকাশ করে যেতে পারেননি। তো তখন যে জিনিসটা ঘটে, যে এই যে গাণিতিক সূত্রের মাধ্যমে কোপার্নিকাস যেটা দেখান, কেপলার যেটা ব্যাখ্যা করেন, ঠিক আছে, সেগুলো তখন কিন্তু আসলে প্রচলিত ধারণার বাইরে ছিল। কারণ চার্চ এবং সাধারণ মানুষ এক সুতোয় গাঁথা ছিল। চার্চ যেটা বলতো সাধারণ মানুষ সেটাকেই মানে পরম সত্য বলে মনে করত, কিন্তু সেখানে কিন্তু বিজ্ঞানের লেশ মাত্র ছিল না। চার্চ বলতো কেন্দ্র হচ্ছে পৃথিবী, আর পৃথিবীকে কেন্দ্র করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে। কিন্তু বিজ্ঞানীরা হিসাব করে দেখেন যে না, এটা মারাত্মক একটা ভুল। আর যখনই তারা তাদের এই সত্য প্রতিষ্ঠা করতে যান, তখন তাদের উপরে অত্যাচার নেমে আসে, কেউ কেউ জীবনও দিয়েছেন। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে দেখো, কেপলারের সূত্র থেকে জানা যায় সূর্যের চারপাশে গ্রহগুলো ঠিক কিভাবে ঘুরছে। তো সমসাময়িক আরেক বিজ্ঞানী গ্যালিলিও রীতিমতো পরীক্ষা করে প্রমাণ করে দিয়েছিলেন যে পৃথিবীর আকর্ষণে সব বস্তু একই সঙ্গে মাটিতে এসে পড়ে। তিনি ইটালির পিসা শহরে একটা পরীক্ষা করেছিলেন। এই ইটালির যে পিসা শহর, সেখানে একটি হেলানো টাওয়ার ছিল। টাওয়ারটা দেখতে অনেকটা এরকম ছিল, দুঃখিত অনেক বেশি হেলে গেছে, আচ্ছা যাক, বোঝার সুবিধার জন্য হেলানো টাওয়ার ছিল। তিনি এই টাওয়ারের ছাদ থেকে তিনি কি করলেন, বিভিন্ন ওজনের বস্তু নিচের দিকে পড়তে দিলেন। ঠিক আছে, ভারী বল, তারপরে হচ্ছে পালক, এগুলোকে বিভিন্ন সময় পড়তে দিলেন এবং তিনি মোটামুটি পরীক্ষা করে, হ্যাঁ, পরবর্তীতে টরিসেলি তার একটা পরীক্ষার মাধ্যমে বায়ুশূন্য কাচের গোলকে মানে নলে তিনি পরীক্ষা করে দেখালেন যে আসলেই বায়ুশূন্য পরিবেশে সকল বস্তু একই সময়, সেটা একটা ভারী লোহার বল হোক অথবা একটা পালক হোক, তারা একই সময় মাটিতে এসে পড়বে। তো গ্যালিলিও কিন্তু এই পরীক্ষাটি করে দেখিয়েছিলেন যে পৃথিবীর আকর্ষণের সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়ে, তাদের বেগ বৃদ্ধির হার সমান। অর্থাৎ তুমি একটা উচ্চতা থেকে যদি একটা বস্তু মানে ছেড়ে দাও, তাহলে একটা নির্দিষ্ট সময়ে সে নির্দিষ্ট পরিমাণ পথ পাড়ি দেবে। প্রথম সেকেন্ডে সে 9.8 মিটার পথ পাড়ি দেবে, দ্বিতীয় সেকেন্ডে সে 9.8, হ্যাঁ, ইন্টু 2, তারপর তৃতীয় সেকেন্ডে 9.8 ইন্টু 3, এই হারে সে কী করবে, তার পথগুলো অতিক্রম করতে থাকবে। বেগ বৃদ্ধির এই হারকে বলা হয় ত্বরণ। আর যেহেতু অভিকর্ষের কারণে এই ত্বরণটা হয়, তাই এটার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এবং এই ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো যা হোক, আমরা এই বিষয়টা আমি তোমাদেরকে শুধু একটু লিখে দিচ্ছি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। জি হচ্ছে পৃথিবীর, দুঃখিত, এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তোমাদের জন্য হয়তো এটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু শুধু যেহেতু আমরা একটু পরেই এগুলো পাবো, তাই একটু আগে থেকে ধারণা দিয়ে দিচ্ছি। তো গ্যালিলিও কি করেছিলেন, গ্যালিলিও মোটামুটি এগুলো প্রমাণ করে বলতে পেরেছিলেন, হ্যাঁ, যে আসলেই একটা বস্তুকে যদি আমরা উপর থেকে ছেড়ে দেই, তাহলে সেটার বেগ বৃদ্ধির হার, অর্থাৎ ত্বরণের হার বা ত্বরণের মান বা অভিকর্ষ ত্বরণের মান নির্দিষ্ট হবে, মানে সেটি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তো এই দুইটি আপাত আলাদা ঘটনাকে বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাকর্ষ বলের চমকপ্রদ ধারণা দিয়ে একই সূত্রে গেঁথে দিয়েছিলেন।
যে বল গাছের আপেল থেকে শুরু করে সূর্যকে ঘিরে গ্রহের ঘূর্ণন দুইটিই ব্যাখ্যা করতে পারে। নিউটন শুধু মহাকর্ষ বলের ধারণা দিয়েই থেমে যাননি, তার সূত্রে সেটি পরিমাপের উপায়ও তিনি বলে দিয়েছিলেন। ঠিক আছে? কথিত আছে যে তিনি একদিন তার মানে তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেখানে একটি আপেল গাছের নিচে বসে পড়াশোনা করছিলেন। হ্যাঁ, সম্ভবত অক্সফোর্ড বা কেমব্রিজ কিছু, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি এটা পরে বলবো। তো যাই হোক, তিনি বই পড়ছিলেন নিবিড় মনে, হঠাৎ করে গাছ থেকে একটা আপেল নাকি তার মাথায় এসে পড়েছিল। আর তিনি নাকি ভাবছিলেন যে আপেলটা নিচে পড়লো কেন। ঠিক আছে, এটা তো উপরেও যেতে পারতো। তো ভাগ্যিস তিনি ভেবেছিলেন, না ভাবলে আজকে আমরা গতির সূত্রগুলোও পেতাম না, মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কেও জানতাম না, আর বিজ্ঞানেরও উন্নতি হতো না, আমাদেরকে এখনও এই শীতের রাতেও ওই কনকনে ঠান্ডায় বসে গুহার মধ্যে কাঁপতে হতো হয়তো। তো যা হোক, আবার অনেকে অনেক কথাই বলবে, অনেকে বলবে যে যদি সেগুলো সে আবিষ্কার না করতো হয়তো পড়াশোনার এত কষ্টই করা লাগতো না। তো যাই হোক, পড়াশোনা কষ্টের কোনো কিছু না, যদি তুমি আনন্দের সাথে পড়ো। পড়াশোনা সত্যিই খুব মজার একটা বিষয়, শুধু মুখস্থ করো না, বোঝার চেষ্টা করো। তো যা হোক, এরপরে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা থাকবে সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, এর সংজ্ঞা এবং ব্যাখ্যা। তো আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে নিউটনের যে মহাকর্ষ সূত্র আবিষ্কারের পটভূমি। ঠিক আছে, যে মহাকর্ষ বল জিনিসটা কি, সেটা নিয়ে বিজ্ঞানীরা কিভাবে কাজ করেছেন, মহাকর্ষ বল দিয়ে কিভাবে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলোর মধ্যে যে সম্পর্ক, বিভিন্ন মহাজাগতিক বস্তুর মধ্যে বল, এগুলো পরিমাপ করার পদ্ধতিটা কিভাবে আবিষ্কার হলো, বিভিন্ন বিজ্ঞানের ধারাবাহিক প্রচেষ্টায় কিভাবে আমরা আজকের এই পদার্থবিজ্ঞান, গতিবিজ্ঞান এগুলো উদ্ঘাটন করেছি, এবং কিভাবে আমাদের মানব সভ্যতায় বিজ্ঞানের অবদান আমাদের সভ্যতার গতিকে পরিবর্তন করেছে, তার কিছুটা ধারণা আমরা পেলাম। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করব, 1.5.2 এই শিখন অভিজ্ঞতা। তো তোমরা একটু বাসায় ভালো করে পড়ে রেখো, যাতে আমি যখন বুঝাবো তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।